ডক্টর দেবপ্রিয়। আসসালামু আলাইকুম, তাসরিমা নাহিদ আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, জানাবো পুরো খবর। বাংলাদেশের জনগণের চাহিদাকে প্রাধান্য দিয়ে তার সরকার মানবাধিকার, বাক স্বাধীনতা, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় সংস্কার করবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভেনশনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা জানান। বর্তমান সভ্যতা পরিবেশকে ধ্বংস করেছে এবং সম্পদকে কুক্ষিগত করার সভ্যতা উল্লেখ করে নতুন সভ্যতা গড়ে তোলার জন্য সকলের প্রতি আহ্বান জানান ডক্টর ইউনূস। নজরানা চৌধুরীর রিপোর্ট। একটি ভঙ্গুর বিশ্ব প্রতিপাদ্য নিয়ে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ বে অফ বেঙ্গল কনভেনশনের আয়োজন করেছে। রাজধানীর একটি হোটেলে 3 দিনের এই কনভেনশনের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, 16 বছর বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো বসে থাকা একটি ফ্যাসিস্ট সরকারকে যেই ঐক্যের মাধ্যমে উৎখাত করা হয়েছে, সেই একতা ধরে রাখা গেলে নতুন একটি সভ্যতা গড়ে তোলা সম্ভব। I'm always a compulsive optimist. I always believe in the power of idea, power of imagination. I keep on insisting, if we can imagine together, it becomes irresistible. Let us imagine together. Let us create a new civilization. This civilization has failed us. From environmental perspective alone, it has turned out to be a self-destructive civilization. From economic perspective, it has led to extreme accumulation of wealth. When we work as one, we have the power to change the course of history, like we have done in Bangladesh 100 days back. কনভেনশনের 77টি সেশনে গণমাধ্যমের স্বাধীনতা, জলবায়ু পরিবর্তন, বাণিজ্য, ভূরাজনীতি ও মানবাধিকারের মতো বিষয়ে দেশি বিদেশি বিশেষজ্ঞরা আলোচনা করবেন। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে বলেন, বাংলাদেশ বারবার প্রমাণ করেছে কিভাবে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করতে হয়। Voices of the entire nation, voices that have demanded change, voices that continue to push us all to build a future based on human rights, freedom of speech, justice, and inclusion. এই কনভেনশনে বিশ্বের 80টি দেশের প্রতিনিধি ও আলোচকরা অংশ নিচ্ছেন। নজরানা চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা। বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশ ছাড়াও ভারত, যুক্তরাষ্ট্র এবং চীনের আলাদা স্বার্থ রয়েছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত বে অফ বেঙ্গল কনভারসেশনে তিনি কথা বলেন। তৌহিদ হোসেন আরও বলেন, রোহিঙ্গা ইস্যু সমাধানে প্রতিবেশীদের কাছ থেকে আশানুরূপ সমর্থন পায়নি বাংলাদেশ। গত 8 বছরে এই সংকট নিরসনে বড় প্রতিবেশীর কাছ থেকে সহযোগিতা প্রত্যাশার চেয়ে কম। তিনি বলেন, প্রতিবেশীদের স্বার্থ আছে বলেই বাংলাদেশের পাশে এসে সমস্যার সমাধান তারা করেননি। রোহিঙ্গা সমস্যা শুধু বাংলাদেশের জন্যই হুমকি হয়ে থাকবে না, তা অন্যখানেও ছড়িয়ে পড়বে বলেও মন্তব্য করেন উপদেষ্টা। I believe, apart from Bangladesh, in the Bay of Bengal, which are the US, China, and India. Each have their own interests. The US has the Indo-Pacific strategy, and Bay of Bengal is an extremely important part of the Indian Ocean. That way, it is important for the US. সবাই নির্ভয়ে ভোট দিতে চায়, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সাধারণ মানুষ যদি মনে করে অন্তর্বর্তীকালীন সরকার ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করছে, তখনই সরকারের সাথে জনগণের সম্পর্ক সুদৃঢ় হবে। তিনি বলেছেন, কিছু কিছু সিদ্ধান্ত জন আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে সরকার চাপিয়ে দিচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে পেশাজীবী সংগঠন জেটেবের কাউন্সিলে এসব কথা বলেন তিনি। ইফতেখার রেজাকের সাথে নিয়ে ইমরুল আহসানের রিপোর্ট। পেশাজীবীদের অন্যতম বড় সংগঠন জাতীয়তাবাদী টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ জেটাবের 3য় সম্মেলনে সারা দেশ থেকে সংগঠনের নেতাকর্মীরা হাজির হন ঢাকায়।
প্রত্যক্ষ ভোটে নির্বাচন করা হয় জেটেবের নতুন কমিটি। সমাপনী অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের গার্মেন্টস শিল্পের অগ্রযাত্রা ঠেকাতে নানামুখী চক্রান্ত চলছে। বিএনপির ৩১ দফা সমৃদ্ধ বাংলাদেশ গড়ার সনদ দাবি করে তিনি বলেন, ক্ষমতায় গেলে রপ্তানি পণ্যের বাজার সম্প্রসারণে উদ্যোগ নেওয়া হবে। ভোটের দিনক্ষণ নিয়ে সুনির্দিষ্ট দাবি না তুললেও তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে অস্পষ্টতা থাকলে জনগণের অনাস্থা তৈরি হবে অন্তর্বর্তী সরকারের প্রতি। ভোট প্রয়োগের যে অধিকার প্রয়োগ করার সুযোগ যদি না পায় জনগণ, রাষ্ট্রের সঙ্গে কিন্তু নাগরিকদের যে একটা সম্পর্ক, অংশীদারিত্ব, সেই সম্পর্কটা কিন্তু সৃষ্টি হয় না। আমরা দেখেছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন কমিশনকে পুনর্গঠনের উদ্যোগ নিয়েছে। জনগণ আশা করছে যে ইনশাল্লাহ জনগণ একটা নিরপেক্ষ স্বচ্ছ পরিবেশে নির্ভয় জনগণ ভোট দিতে সক্ষম হবে। জনগণ নির্বাচিত করার সুযোগ পাবে তাদের প্রতিনিধিদেরকে। জনগণ যখন বুঝবে যে হ্যাঁ, সত্যিকারভাবে তাদের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার কাজ করছে, স্বাভাবিকভাবেই তাদের সাথে জনগণের সম্পর্কটা দৃঢ় হবে। তারেক রহমান বলেন, ১৫ বছরের জঞ্জাল রাতারাতি দূর করা যাবে না, তবে ৩ মাস পর অন্তর্বর্তীকালীন সরকারের সফলতা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয়। অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু সিদ্ধান্ত মনে হয় তারা জন আকাঙ্ক্ষার, জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি ভ্রুক্ষেপ করতে বোধহয় চাইছে না, বরং তারা যেটা ভালো মনে করছে সেটাই তারা হয়তো চাপিয়ে দিতে চাইছে। রাষ্ট্র মেরামতের কর্মযজ্ঞ সম্পাদন করতে গিয়ে অগ্রাধিকারের সেটিং যদি ভুল হয়, অর্থাৎ কোনটা প্রায়োরিটি দিবেন ওনারা সেটা যদি ভুল হয়, তাহলে কিন্তু জনগণের কাছে সরকারের অদক্ষতা হিসাবেই কিন্তু এটি বিবেচিত হবে। জুলাই আগস্টের ছাত্র জনতা যে বা জনগণের যে গণ অভ্যুত্থান, আহতদের চিকিৎসা, নিরাপত্তা অগ্রাধিকার লিস্টের নেই বা থাকলেও কত নম্বরে ছিল, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের যে দাম, এই বিষয়টাও অন্তর্বর্তীকালীন সরকারের প্রায়োরিটি লিস্টের মধ্যে কত নম্বরে আছে। প্রয়োজনীয় সংস্কার শেষ করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান বিএনপির মহাসচিব। নির্বাচন কেন্দ্রিক যে সমস্ত সংস্কারগুলো আছে সেই সংস্কারগুলো দ্রুত সম্পন্ন করতে হবে এবং আশা করব যে আমাদের নির্বাচন ব্যবস্থা, আমাদের প্রশাসন, নির্বাচন কেন্দ্রিক প্রশাসন, আইন শৃঙ্খলার ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এগুলোর সংস্কারগুলো করেই আমাদেরকে অতি দ্রুত আমাদের নির্বাচনে যাওয়াটাই হবে এই দেশের মানুষের জন্য সবচেয়ে কল্যাণ। ফেসিবাদের দোসররা যাতে চক্রান্তের সুযোগ না পায় সে ব্যাপারে সতর্ক থাকার আহ্বানও জানিয়েছে বিএনপি। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংবিধান পুনর্লিখন নয়, রাজনৈতিক ঐক্যমত্যের ভিত্তিতে সংশোধন করা দরকার বলে মনে করেন সাবেক বিচারপতি, সিনিয়র আইনজীবী ও বিশিষ্ট নাগরিকরা। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সব সরকারই সংবিধানকে রাজনৈতিক বিবেচনায় সংশোধন করেছে উল্লেখ করে তারা আরও বলেন, পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানকে বেশি কলুষিত করা হয়েছে। আরও জানাচ্ছেন হাসান জাবেদ। জুলাই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর সংবিধান সংস্কার নিয়ে নানা মহলে আলোচনা শুরু হয়। সংস্কার কমিশনও গঠন করে অন্তর্বর্তী সরকার। এমন প্রেক্ষাপটে ল রিপোর্টার্স ফোরাম কেমন সংবিধান চাই শিরোনামে এই সেমিনারের আয়োজন করে। এতে সংবিধানের খসড়া প্রস্তাবনা উপস্থাপন করেন দৈনিক ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সালেউদ্দিন। গণ অভ্যুত্থান সহ বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলন সময়ের মাধ্যমে প্রস্তাবনার উপর রাখা বক্তব্যে বক্তারা বলেন, 17 বার সংবিধান সংশোধন করা হয়েছে দলীয় ও রাজনৈতিক বিবেচনায়। গণতন্ত্র এবং ভোটাধিকারও হরণ করা হয়েছে। সংবিধানটাকে নষ্ট করা হয়েছে, অনেকগুলো সংশোধনের মাধ্যমে নষ্ট করা হয়েছে। সবচেয়ে বড় বেশি নষ্ট করেছে বোধহয় পঞ্চদশ সংশোধনী। এটা সম্পূর্ণ অসাংবিধানিক এবং একই সাথে ওই এক সংসদ আরেক সংসদের হাত পা বেঁধে দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তো এই সংবিধানটাকে নষ্ট করেছে। আরও অনেকগুলো অসঙ্গতি আছে যেগুলো পরিবর্তন করা দরকার। সাংবিধানিক সীমাবদ্ধতার কথা আপনাদের চিন্তায় রাখতে হবে, কারণ আমরা এখন পর্যন্ত এক্সিস্টিং সাংবিধানিক কাঠামোর মধ্যেই আছি বলে মনে হয়। সেই কারণে আর্টিকেল 93 দিকে যদি একটু তাকান, তাহলে এই প্রস্তাবনাগুলো এই সরকারের জায়গা থেকে সংবিধান সংশোধনের কোনো উদ্যোগ বা প্রস্তাবনা নিতে পারবেন কিনা সেই জায়গাটা আপনাদের ভেবে দেখা দরকার। সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত, 70 অনুচ্ছেদ বাতিল,
সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা এবং স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে না করার সুপারিশ করেন আইনজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। যারা জীবন দিল তাদের যে চিন্তা ভাবনা, এগুলাকে তাদের যে চাওয়া পাওয়া, এগুলাকে অ্যাকোমোডেট করে একটা সংলাপ সৃষ্টি করা এবং এই সংলাপের ভিত্তিতে একটা রাজনৈতিক সমঝোতা করা এবং সেই সমঝোতা অনুযায়ী ইলেকশন করা এবং ইলেকশন করে যারা আসবে তারা এদের প্রত্যেকটা কাজটাকে অনুমোদন করবে। পুনর্লিখন এই সময় আদৌ সম্ভব কিনা আমি ওনার সাথে একমত যে আদৌ সম্ভব না, সেই প্রক্রিয়াও নাই আমাদের সংবিধানের মধ্যে। রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে যদি কোনো প্রস্তাবনা আসে সেটাও মিনিমাম কোর, মানে ন্যূনতম কিছু বিষয় যদি কনসেনসাস আনা যায়, সব বিষয় নিয়ে তো আর কনসেনসাস এত সহজে হবে না, সেটার জন্য গণতান্ত্রিক প্রক্রিয়া দরকার হবে। সেমিনারে বক্তারা ন্যায় বিচার নিশ্চিত করতে বিচারপতি নিয়োগে নীতিমালা তৈরি এবং যারা বিচারপতি হবেন তাদের যেন কোনো রাজনৈতিক পরিচয় না থাকে সেদিকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। বিচারপতি নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত সাবধানতা থাকা দরকার, যাতে করে সরকার যা চায় তাদের ইশারায় যেন না চলে। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। বিগত আওয়ামী লীগ সরকার নজিরবিহীন দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে দেশের আর্থিক খাতে গভীর ক্ষত তৈরি করেছে বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় সেপিডির সম্মাননীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য দেশের আর্থিক ও জ্বালানি খাতকে ফুসফুস আখ্যা দিয়ে বলেন, এই দুটি খাতকেই নষ্ট করে দিয়েছে পতিত আওয়ামী লীগ সরকার। মইদুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশে অর্থনৈতিক সংস্কার শীর্ষক এই অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা তার বক্তব্যে তুলে ধরেন আর্থিক খাতে বিগত আওয়ামী লীগ সরকারের ভুল নীতি গ্রহণ, অপ্রয়োজনীয় প্রকল্প হাতে নিয়ে আসা নানা অনিয়মের চিত্র। আর এ কারণে দেশের অর্থনীতিতে গভীর ক্ষত তৈরি হয়েছে বলেও জানান অর্থ উপদেষ্টা। ফাইন্যান্সিয়াল সেক্টরে এত বড় একটা গভীর ক্ষত প্রকাশিত হয়েছে, এটা আপনার বাড়িতে কল্পনা করতে পারবেন না। পৃথিবীর কোনো দেশে দেখি নাই 25 বছরে, সে তো বহু দেশ গিয়েছে, এইরকম ফাইন্যান্সিয়াল সেক্টর এত অনিয়ম, এত বিশৃঙ্খলা, এত করাপশন কোথাও দেখে নেই। এখন সেখান থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এই ইনস্টিটিউশনগুলো মোটামুটি বেশিরভাগ ইনস্টিটিউশনই তাকে ধ্বংসের দ্বার প্রান্তে। প্রতিষ্ঠানগুলো বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান আর স্টেট ওন এন্টারপ্রাইজ, গভর্নেন্স ছিল না, জবাবদিহিতা ছিল না। দৃশ্যমান উন্নয়নের জন্য আর্থিক এবং জ্বালানি খাতে বিগত সরকারের সীমাহীন দুর্নীতির কথা তুলে ধরে সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধির ভুল এবং মিথ্যা তথ্য উপাত্ত জনগণের কাছে তুলে ধরত আওয়ামী লীগ। যে প্রবৃদ্ধির যেই তথ্য আমাদের দেওয়া হয়েছিল, সেই প্রবৃদ্ধির যে উপাত্ত দেওয়া হয়েছিল, এইটার ভিতরে মারাত্মক ধরনের সমস্যা ছিল। তথ্য উপাত্তের রাজনীতিকীকরণ করা হয়েছিল। মানুষের জীবনে যেরকম দুটো ফুসফুস থাকে, টু লাংস, বাংলাদেশের দুটো লাংস কি? একটা লাংস হলো তার ফাইন্যান্সিয়াল সেক্টর, আরেকটা লাংস এনার্জি সেক্টর। লক্ষ্য করে দেখেন, বোথ দি ফাইন্যান্সিয়াল সেক্টর এবং এনার্জি সেক্টর দুটোকেই পুরো খেয়ে ফেলেছে। বিগত সরকার রাজনৈতিক কারণে কিছু মানুষকে বিশেষ সুবিধা দিতে সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে নিজেদের মতো করে সাজিয়েছিল মন্তব্য করে বর্তমান কমিশনার ফারজানা লালারুক বলেন, পুঁজিবাজারে মানুষের আস্থা সংকট তৈরি করেছিল আওয়ামী লীগ। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাজ্যের ইন্দো প্যাসিফিক আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট বলেছেন, বাংলাদেশের জনগণের জন্য আরও সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ে তোলার জন্য অন্তর্বর্তী সরকারের কাজকে সমর্থন করে যুক্তরাজ্য। শনিবার ঢাকায় এসে একথা বলেন তিনি। যুক্তরাজ্য দূতাবাসের বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। ক্যাথরিন বলেন, অন্তর্বর্তী সরকারের কাজ এবং বাংলাদেশে একটি অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক ভবিষ্যতের পথ তৈরির জন্য যুক্তরাজ্য তার সমর্থন দিয়ে আসছে। রোহিঙ্গা শরণার্থীদের এবং বাংলাদেশি সম্প্রদায়গুলোকে সমর্থন করার জন্য যুক্তরাজ্যের নতুন তহবিল ঘোষণার কথাও উল্লেখ করেন তিনি। পারস্পরিকভাবে বাণিজ্য বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী নেতাদের সঙ্গে দেখা করবেন আন্ডার সেক্রেটারি ক্যাথরিন ওয়েস্ট।
মোস্তফা সরোয়ার ফারুকীকে উপদেষ্টা নিয়োগ করায় অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। রংপুরে শহীদ পরিবারের সদস্যদের হাতে অনুদানের চেক হস্তান্তরকালে একথা বলেন তিনি। এই ফারুকী কোন সময় বিগত এই ৩৬ জুলাই কোন সময় সরাসরি সরকারের বিপক্ষে গিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থানে যারা অংশগ্রহণ করেছে তাদের পক্ষে অবস্থান নিয়েছিল? কখনোই নয়। তিনি তার সময় পুরো সময় ক্ষমতার কাছাকাছি থাকার জন্য যেভাবে তার মতো করে তোষামোদি করা দরকার সেভাবে করেছে। হতে পারে একটা লাইন লিখে, হতে পারে একটা ছবি তুলে। এই ফারুকীরা কিভাবে এই উপদেষ্টা পরিষদে আসে? আমাদের জায়গা থেকে আমরা সেদিনই স্পষ্ট করে বিরোধিতা জানিয়েছি এবং আমরা আমাদের জায়গা থেকে বলি, এরকম নীরব থাকা, কঠিন সময় নিজের গা বাঁচিয়ে চলা লোকদেরকে আমরা উপদেষ্টা পরিষদে দেখতে চাই না। শেখ হাসিনার কর্তৃত্ববাদ প্রতিষ্ঠায় বিচার বিভাগ অনুঘটক হিসেবে কাজ করেছে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। সকালে টিআইবির আয়োজনে সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সদস্যদের কর্মশালায় তিনি কথা বলেন। তিনি আরও বলেন, বিচার বিভাগ ও গণমাধ্যমের স্বাধীনতা অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিচার বিভাগের সুফল পেতে হলে রাজনৈতিক সংস্কার আসতে হবে বলেও মনে করেন ডক্টর ইফতেখার। অনুষ্ঠানে সাংবাদিকদের বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় আইনি লড়াইয়ে পাশে থাকার ঘোষণা দেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল অনিকার হক। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, ৫ আগস্টের পর তারেক রহমান তার যোগ্যতা, অভিজ্ঞতা ও দক্ষতা দিয়ে প্রমাণ করেছেন তিনি আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন। বিকেলে নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধনগড় ডিগ্রি কলেজ মাঠে মাধনগড় ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে একথা বলেন। বিএনপি নেতা আনসার আলীর সভাপতিত্বে সমাবেশে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল ইসলাম বাচ্চু, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাকিন, সদস্য সচিব রহিম নেওয়াজ সহ অন্য নেতারা বক্তব্য রাখেন। সাফ চ্যাম্পিয়ন হওয়া নারী দলকে ১ কোটি টাকা পুরস্কার প্রদানের সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভায়। নতুন সভাপতি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়ে প্রথম সভায় এমন সিদ্ধান্ত নিয়েছেন। সভা শেষে বিওএর সহ সভাপতি শেখ বশির আহমেদ মামুন জানিয়েছেন, সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন ও সেনাবাহিনীর পক্ষ থেকে যৌথভাবে সংবর্ধনা প্রদান করা হবে। পাশাপাশি ১ কোটি টাকা পুরস্কার দেওয়া হবে নারী দলকে। এর জন্য কক্সবাজারে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। এর আগেও ২০২২ সালে বাংলাদেশ সেনাবাহিনী সাফ চ্যাম্পিয়ন নারী দলকে আর্থিক পুরস্কার দিয়েছিল। সাফ চ্যাম্পিয়ন হয়ে সাবিনা খাতুনরা এবার ক্রীড়া মন্ত্রণালয় থেকে ১ কোটি টাকা পুরস্কার পেয়েছেন। এছাড়া বাফুফে ১.৫ কোটি ও বিসিবি ২০ লাখ টাকা বোনাস ঘোষণা করেছে। ক্রিকেট। গ্লোবাল টি-20 টুর্নামেন্ট স্থানীয় ক্রিকেটারদের জন্য বড় প্ল্যাটফর্ম উল্লেখ করেছেন বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করতে চলা বিপিএল-এর দল রংপুর রাইডার্সের অধিনায়ক নুরুল হাসান সোহান। চলতি মাসে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে আয়োজন হবে এই টুর্নামেন্ট। মিরপুরে এ নিয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিটি, যেখানে উপস্থিত ছিলেন বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিম। ৫ দেশ থেকে অংশগ্রহণ করছে ৫টি দল। স্বাগতিক গায়ানা আমাজন ওয়ারিয়ার্স এবং রংপুর রাইডার্সের সঙ্গে অংশ নেবে পাকিস্তানের লাহোর কালান্দার্স, ইংল্যান্ডের হ্যাম্পশায়ার হকস এবং অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া দল। আগামী ২৬ নভেম্বর থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত গায়ানায় হতে যাচ্ছে সুপার লিগ। সোহানের নেতৃত্বে রংপুর স্কোয়াডের ৯ জন স্থানীয় ক্রিকেটার আলাদা গ্রুপে ভাগ হয়ে সোমবার দেশ ছাড়বেন। তার মতে গ্লোবাল সুপার লিগ শেখার বড় মঞ্চ। রংপুরের জন্য টুর্নামেন্ট হবে বেশ চ্যালেঞ্জিং। ফরিদপুরে ইস্পাহানি নিবেদিত আনোয়ারা মান্নান বেগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুরের চর ভদ্রাসন উপজেলার চর সুলতানপুর স্কুল মাঠে বিকেলে ফাইনাল খেলায় যশোরের শামসুল হুদা ফুটবল একাডেমি ৭-৪ গোলে গোপালগঞ্জের পান্নু ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম, আলফাজ আহমেদ, ইমতিয়াজ আহমেদ নকিব, সাইদ হাসান কানন, ইস্পাহানি টি লিমিটেডের বিভাগীয় ব্যবস্থাপক SM তরিকুল ইসলাম ও ডক্টর মহসিন বে। বিপুল সংখ্যক দর্শক উপস্থিত থেকে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই ফাইনাল খেলাটি উপভোগ করেন। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন NTV অনলাইন www.ntvpd.com। এছাড়াও NTV জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজে।
রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।